শিক্ষার শিক্ষাভাব এটা কিছুটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছুটা শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা এবং এই আলোচনাটা চেষ্টা করব ইস্ট বেঙ্গলকে কেন্দ্র করে যতটা সম্ভব রাখা যায় আলোচনাটা। এখন এই বিষয়টা নিয়ে আলাদা করে হয়তো অডিও করতাম না, কিন্তু আজকে একটা একটা খবরের কাগজে একটা আর্টিকেল দেখলাম। সেই আর্টিকেলটা দেখার পর মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ এটা একটা সামগ্রিক একটা সমস্যা আমি দেখেছি এবং এটা কিন্তু একটা বিশ্বব্যাপী সমস্যা এবং এই সমস্যাটা আরও বেশি প্রকট ভারতবর্ষে। আজকে যেমন একটা খবরের কাগজে, বাংলা খবরের কাগজে একটা আর্টিকেল দেখলাম যে বিনো জর্জ কি একটা পিএইচডি করছেন এই মুহূর্তে, এবং তার সাথে জুড়ে দেওয়া হয়েছে যে পিএইচডি করছে, তার হাতেই ভবিষ্যৎ, ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, ইস্টবেঙ্গল ইউথ ডেভেলপমেন্টের ভবিষ্যৎ। মানে একটার সাথে আরেকটা কী সম্পর্ক ঠিক বুঝলাম না, কেননা যিনি লিখেছেন তিনি নিজেকে বেশ রাজনৈতিকভাবে সচেতন একজন ব্যক্তি মনে করেন, কিন্তু তার লেখার মধ্যে সেই স্বচ্ছতাটা নেই। মানে সেটা পরিষ্কার নয়, মানে কোন বিষয়ে তিনি পিএইচডি করছে সেটা কিচ্ছু লেখা নেই। এখন এই বিষয়ে আসা যাক। আমি বলেছি এটা শুধু ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে আলোচনা করব না। যেমন আমাকে আজকে একটা ছেলের একটা সিভি একটু ঠিক করতে হবে বা রিভিউ করতে হবে। কী হয়েছে, গত শুক্রবার ও একটা সিভি আমাকে পাঠিয়েছে। তারও আগে ১ সপ্তাহ আগে আমায় পাঠিয়েছিল। আমার সাথে পূর্ব পরিচিত তামিল ছেলে একটা, তামিলনাড়ুতে থাকে। আগে আমার সাথে কাজ করেছে। তো আমাকে একটা সিভি পাঠিয়েছিল। বলেছিল, দেখো দাদা, যদি কিছু কোথাও হয় আর কি, এরকম রেফার করা যায়। তো আমি সিভিটা দেখলাম, দেখে বললাম, ভাই এটা তুই কী করেছিস? মানে ও এই মুহূর্তে যে কাজটা করছে, যে ডোমেনে কাজ করছে, সেই লেখাটা ঠিক স্বচ্ছভাবে লেখেনি। মানে কি করছে, কেন করেছে, কিভাবে করেছে, এগুলো না লিখে ওর কী কী কর্তব্য ছিল সেইগুলো লিখেছে। মানে কর্তব্য মানে ধরুন, যে কোনো প্রধানমন্ত্রী ভারতবর্ষের, সে 1947 থেকে আজ পর্যন্ত সবার কর্তব্য কিন্তু একই ছিল, কিন্তু কর্ম আলাদা থেকে গেছে। তো আপনার কি করার কথা ছিল, সেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস বলে লাভ নেই। আপনি কি করেছেন সেটা সবসময় লিখতে হয়, নয়তো আপনাকে যে কোনো ভালো ইন্টারভিউয়ার কিন্তু বাস দেবে। তো যা গিয়ে ও শুক্রবার যখন আমায় পাঠিয়েছে, ততক্ষণে আমি আমার একদম দোকানে ঝাঁপ ফেলে দিয়েছি। আমি বললাম, তোরটা আমি সোমবার দিন দেখব। ভালো ছেলে, মানে এরকম প্রচুর, মানে মানে অনেকে ভাবেন না যে আমি হয়তো কেরালিয়ানদের পছন্দ করি না, তা নয়। আমার সাথে প্রচুর কেরালিয়ান কাজ করেছে, এখনও ভালো সম্পর্ক আছে অনেকের সাথেই। এবং একটা ছেলে আছে, একদিনও ও বলছে, দাদা আমার সিভিটা একটু ঠিক করে দাও। অনেক আগে, আজকের ঘটনা না, অনেক আগে, তখন আমি ভারতেই ছিলাম। তা আমি দেখি ও কী সব লিখে রেখেছে, মানে ম্যানচেস্টার কী সব লেখা। মানে এটা কি, তুই তো বাপের জন্মে তো মানে ভারতের বাইরেই যাসনি। বলছে করেসপন্ডেন্সে করেছি। তো দক্ষিণীদের মধ্যে একটা ব্যাপার আছে, দেখবেন ওদের সিভিতে না অনেক বিদেশি ইউনিভার্সিটির নাম লেখা থাকে, সেখানে মাস্টার্স ফাস্টার্স করে ওরা। বেশিরভাগটাই ওই হচ্ছে আপনার করেসপন্ডেন্সে। আর পুরো এটার মধ্যে একটা ঘোটালা আছে, একটা ঘাপলা আছে, এবং দক্ষিণের প্রচুর ইউনিভার্সিটি আছে যেগুলো কিন্তু ব্যান্ড, মানে ব্ল্যাক লিস্টেড। এটা আমি জানি, মানে আমার পরিচিত অনেকে কাজ করেছে, তো জানি যে দক্ষিণের প্রচুর ইউনিভার্সিটি আছে যেগুলো ব্যান্ড, মানে ব্ল্যাক লিস্টেড। সেগুলো হয়তো চলছে, কিন্তু বড় বড় যে কোম্পানি আছে, আইটি কোম্পানি, তাদের কিন্তু এইচআরদেরকে দেওয়া থাকে বা রিক্রুটারদের দেওয়া থাকে যে এই কোম্পানি থেকে তুমি ছেলে মেয়ে তুলবে না, কেন এগুলো ব্ল্যাক লিস্টেড। কেননা ওগুলো তো চলছে, অপারেশনাল আছে, কিন্তু ওইগুলো যেইভাবে চলে তাতে স্বচ্ছতা থাকে না। যেমন আছে না যে একটা, যেই ছেলেটা হারলো ইলেকশানে দেবের বিরুদ্ধে, ও কোথা থেকে একটা পিএইচডি করেছে, সেই ইউনিভার্সিটিটা নিয়ে এখন মানে বিস্তর জলঘোলা রয়েছে, মানে লোকজন প্রশ্ন করছে। তিনিও পেশায় একসময় অ্যাক্টর ছিলেন। তো তিনি কী করে একটা পিএইচডি করে নিয়েছেন, কোথা থেকে করেছেন, এই বিষয়টা নিয়ে প্রচুর লোকের প্রচুর তর্ক প্রশ্ন আছে। তো এরকম মানে ঘোটালা ওরকম দক্ষিণে প্রচুর আছে, এবং তার দরুন কী হয়েছে, যেসব বড় বড় আইটি কোম্পানি আছে, ওদের যে এইচআর পলিসি আছে, সেখানে কিন্তু প্রচুর ব্ল্যাকলিস্টেড ইউনিভার্সিটি আছে। মানে বলেই দেওয়া থাকে, এই ইউনিভার্সিটি থেকে কেউ যদি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে থাকে, সেক্ষেত্রে এখান থেকে লোক নেবে না।
তো যেহেতু ভারতীয়দের মধ্যে মানে সামগ্রিকভাবে এই অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল বা লজিক্যাল থিঙ্কিং পাওয়ারটা এটা খুবই কম, তাই যখন তখন যে কোনো বিষয়ে আপনাকে শিক কাবাব করে খাইয়ে দেওয়া হয়। শিক কাবাব মানে হচ্ছে মাংসটা মিন্সড থাকে, কাবাব। আর কাবাবে অনেক সময় উল্টোপাল্টা জায়গা থেকে যদি আপনি কাবাব খান, তো সেখানে এটা ওটা মাংস মিশিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন আপনাকে কিসের মাংস দেওয়া হচ্ছে। যেমন সেদিন একটা ইস্টবেঙ্গল একটা ফিজিক্যাল ট্রেনার আসছে, সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট দেখলাম, তো খুবই ভালো। সেখানে জুড়ে দিয়েছে অনেকে যে নাকি এএফসি প্রো লাইসেন্স আছে, মানে কোচিং করার তার একটা লাইসেন্স আছে। তো এই ব্যাপারটাও না একটু ঝামেলার ব্যাপার। মানে সে এসে করবে ফিজিক্যাল ট্রেনিং, তো সে তার কোচিং লাইসেন্স সেটা থাকা না থাকা সমান। এবার কোচিং লাইসেন্সও একটা প্রবলেম আছে। আপনারা ভাবেন যে সবাই স্পেনের কোচিং লাইসেন্স কী করে থাকে। দেখুন স্পেনে এই ব্যাপারটা নিয়ে একটা ফিফা একটা গন্ডগোল করেছে। ফিফা কী করেছে, যে লাইসেন্সিং যে ফিসটা আছে, যে কস্ট, সেটা মোটামুটি সব দেশে এক রেখে দিয়েছে, যেটা ভীষণই অন্যায়। মানে একজন ভারতের যে একটা একটা অ্যাভারেজ যে আর্নিং মানুষের আয়, স্পেনের বা আপনার জার্মানির বা ইংল্যান্ডে তো এক নয়, কিন্তু ব্যাপারটা ওরা মোটামুটি একই রেখে দিয়েছে, যেটা একটা সমস্যা। যেমন ধরুন তেলের দাম মোটামুটি আপনি যদি ধরুন একই, মোটামুটি গোটা বিশ্বজুড়ে এক, তো একটা ব্যক্তি যে ধরুন আমেরিকাতে যা আয় করছে আর ভারতে যা আয় করছে, দুটো তো সমান নয়। সেই জন্য বলে আমেরিকাতে তেলের দর জলের সমান, কিন্তু হয়তো একই প্রাইস আপনি যদি ডলার রুপি কনভার্ট করেন মোটামুটি কাছাকাছি। কিন্তু যেহেতু আমেরিকাতে সে আমেরিকান ডলারে আয় করছে এবং ভারতীয় মুদ্রায় অনেক বেশি আয় করছে, তাই তার কাছে ওটা জলের দরের মতন। তো এই লাইসেন্সিংয়ের ক্ষেত্রেও যে ফিস, এখানেও একটা ঘাপলা করে রেখে দিয়েছে এএফসি বা ফিফা, এবং ভারত থেকে হয়তো প্রতিবাদও করেনি হয়তো কোনো দিন, যে মোটামুটি সব সমান। তো সেক্ষেত্রে একজন ভারতীয় কোচের পক্ষে প্রো লাইসেন্স করতে যে টাকাটা লাগে, তার অর্জিত মানে যে বা তার কি বলবো, তার সঞ্চিত অর্থে যে অংশ লাগে, তার একটা ক্ষুদ্রাংশ লাগছে ধরুন একটা স্পেনে। এবং স্পেনে এরকম প্রচুর প্রাইভেট এজেন্সি আছে যারা একই লাইসেন্স করায়। যেমন এই যে মারিও রিভেরা ছিল, ও কিন্তু একটা এরকম একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত, যারা এরকম উয়েফা প্রো লাইসেন্স দেয়, ইকুইভ্যালেন্ট, মানে যেটা আপনারা এখানে প্রো লাইসেন্স বলছেন ওইটাই দেয়। তারা লাইসেন্সড, মানে ইলিগাল কিছু না, লাইসেন্সড। কিন্তু ব্যাপারটা অনেক সহজ। মানে আপনি যা ধরুন আপনার আয়ের, ভারতে যদি আপনার আয়ের ধরুন সঞ্চিত অর্থের আপনাকে 30% আপনাকে খরচ করতে হচ্ছে, এবার এমনি একটা জাস্ট বলছি, সেখানে হয়তো 1%ও লাগছে না স্পেনে। দুটো হয়তো একই সমান অর্থ, কিন্তু যেহেতু একজন স্প্যানিশ বা একজন ইউরোপিয়ান ভারতীয়দের থেকে হয়তো অনেক বেশি আয় করছে, তার কাছে সেটা অনেক কম পড়ছে। তো এরকমই রেলিভেন্সের ব্যাপার। ধরুন আমাদের যে কোচ আছেন কোয়াদ্রা, উনি মাঝে মধ্যে বার্সেলোনার উদাহরণ দেয়, কিন্তু ঘটনা হচ্ছে ওনার এই মুহূর্তে রোল কি, উনি তো কোচ, একটা সিনিয়র টিমের কোচ, এবং যদি ডেভেলপমেন্টের কাজ জানতেন তো খুবই ভালো হতো, যেটা উনি জানেন না। কিন্তু উনি দেখবেন কথায় কথায় বার্সেলোনার উল্লেখ করে। এবার বার্সেলোনাতে উনি খুব অল্প সময় জীবনের শুরুর দিকে ছিলেন, এবং উনি ছিলেন সেখানে ফিজিক্যাল ট্রেনার, মানে ওখানে শরীর স্বাস্থ্য প্লেয়ারদের দেখভাল করতো, মানে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু উনি যখন ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কথা বলেন, উনি কিন্তু বার্সেলোনার কথাটা তোলেন। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে যেহেতু হয়তো শিক্ষাটা কম আছে, তো আপনাকে শিক কাবাব খাইয়ে দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে বলার ছিল যে একটু প্রশ্ন করবেন যে একজন রাঁধুনি সে যদি গানে পিএইচডি করে, তাহলে তার রান্নার কতটা উন্নতি ঘটে, এটা জানা খুবই দরকার। ধরুন আপনার যে রাঁধুনি, ধরুন আপনার একটা রাঁধুনি আছে, সে এসে বলো, দিদি আমি একটা পিএইচডি করেছি, আমার মাইনেটা বাড়িয়ে দিন। তো আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন না, হ্যাঁ রে তুই পিএইচডিটা কিসে করলি, রান্নায় করেছিস, মানে আমাদের কি নতুন নতুন কিছু রেঁধে খাওয়াবি? তখন না দিদি আমি গানে করেছি, আমার খুব রানুদির মতন, রানু মণ্ডলের মতন আমার একটু ছোটোবেলাতে গানের খুব ইচ্ছে ছিল, তো সুযোগ ঘটেনি, তো এখন আমি একটা গানে পিএইচডি করে নিয়েছি। তো আপনার রাঁধুনি যদি গানে পিএইচডি করে, আপনি কি তার
রান্নার জন্য যে পারিশ্রমিক দেন মাস গেলে সেটা বাড়াবেন? নাকি আপনি বলবেন আমার রাঁধুনি পিএইচডি করেছে ব্র্যাকেটে গানে, আমার রাঁধুনি তাই আগামী দিনে আমার রান্নার ভার নেবে আরও ভালোভাবে, আরও ব্যাপকভাবে। ভাবুন, সকলে ভালো থাকুন।